আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। ইউরোপের বিভিন্ন দেশে শিথিল করা হচ্ছে লকডাউনের বিধিনিষেধ। বাংলাদেশে এই প্রথম একদিনে 1000-এরও বেশি কোভিড-19 রোগী শনাক্ত। বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষা না বাড়ানোয় সঠিক পরিস্থিতি বোঝা যাচ্ছে না। একজন নারী: আমি বেশ কিছুদিন আগে টেস্ট করিয়েছি, বাট রিপোর্ট পাচ্ছি না। আমাকে ঘোরানো হচ্ছে এখানে ওখানে সেখানে, প্রায় 7 দিন হয়ে গেল। আমার করোনার সিমটম আছে, যে কারণে টেস্ট করতে দিয়েছি, বাট রিপোর্ট পাচ্ছি না। হাসপাতালে রোগীদের চিকিৎসা না দেওয়ার অভিযোগ। স্বাস্থ্যসেবা খাতে কেন এই নাজুক অবস্থা? আর প্রথম লকডাউন জারি হয়েছিল যে শিবচরে, শুনবেন সেখানকার পরিস্থিতি। এসব নিয়েই বিবিসি বাংলায় সন্ধ্যের অনুষ্ঠান প্রবাহ। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি মিজানুর রহমান খান। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ইউরোপের দেশগুলো যেসব বিধিনিষেধ বা লকডাউন আরোপ করেছিল, একে একে সেসব শিথিল করা হচ্ছে। তারা চেষ্টা করছে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে। ফ্রান্সে কিছু দোকানপাট সহ বেশিরভাগ স্কুল খুলে দেওয়া হচ্ছে। স্পেনেও অনেক মানুষ এখন এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যেতে পারছেন। আরও শুনুন সঞ্জনা চৌধুরীর কাছে। ইউরোপের যেসব দেশে করোনা ভাইরাস মহামারী সবচেয়ে খারাপ রূপ নিয়েছে তার একটি স্পেন। সেখানে এই ভাইরাসের বিস্তার ঠেকাতে আরোপ করা হয় কঠোর লকডাউন। শিশুদের প্রায় 6 মাস বাড়িতে একরকম বন্দি জীবন কাটাতে হয়েছে। এর মধ্যে মৃত্যু ও নতুন করে সংক্রমণের সংখ্যা কমে আসায় স্পেনের সরকার এখন লকডাউনের বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে। আজ সোমবার থেকে স্প্যানিশরা পানশালা ও কফি শপে বন্ধুবান্ধবদের সঙ্গে মিলিত হতে পারছেন। এক প্রদেশ থেকে আরেক প্রদেশেও যেতে পারছেন তারা। তবে এই ভ্রমণের সময় তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে। বলা হচ্ছে, যেসব এলাকায় লকডাউন শিথিল করা হয়েছে সেসব এলাকায় লোকজনের সংখ্যা প্রায় 5 কোটি, যা দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের মতো। তবে পরিস্থিতি যেখানে সবচেয়ে খারাপ হয়েছিল সেই রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনাকে এই পরিকল্পনার বাইরে রাখা হয়েছে। সরকারের একজন মুখপাত্র মারিয়া জেসুস মন্তেরো পরিস্থিতি ব্যাখ্যা করেছিলেন এভাবে: De ese análisis se ha establecido la apertura a la fase 1 desde mañana lunes de los territorios que cumplen esos indicadores y que representan como... তিনি বলছেন, যেসব এলাকা শর্ত পূরণ করতে পেরেছে সেসব জায়গায় সোমবার থেকে লকডাউন তুলে নেওয়া শুরু হয়েছে। এটা প্রথম ধাপ। এর মধ্যে পড়বে দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের মতো। তবে স্পেনের বাকি এলাকায় এখনও অনেক সতর্কতা মেনে চলতে হবে। খারাপ অবস্থা হয়েছিল আরেকটি দেশ, ফ্রান্সে। সেখানেও প্রায় 2 মাস ধরে লকডাউন চলছে। ফরাসি সরকারও এখন বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে, যার ফলে লোকজন ঘর থেকে বের হতে পারবে। দোকানপাট খুলে দেয়া হচ্ছে। রাজধানী প্যারিসে পাতাল রেল, মেট্রো ও বাস চলছে, তবে সেগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে হচ্ছে। এছাড়াও গণপরিবহনে চলাচলের সময় মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আশঙ্কা করা হয়েছিল যে লকডাউন তুলে নিলেই লোকজন দলে দলে ঘর থেকে বের হয়ে আসবে এবং কাজে যেতে শুরু করবে, কিন্তু সেরকম কিছু ঘটেনি। গণপরিবহনে ভিড় কম ছিল এবং রাস্তায় গাড়িও ছিল স্বাভাবিকের তুলনায় অনেক কম। পানশালা ও কফি শপ এখনও বন্ধ। প্যারিসে পর্যটক নেই বললেই চলে। শহরের বাসিন্দারাও সরকারের উপদেশ মেনে ঘরে বসেই অফিসের কাজ করছেন। স্পেন ও ফ্রান্স ছাড়াও ইউরোপের আরও কয়েকটি দেশ, বেলজিয়াম, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, ইউক্রেন সহ আরও কয়েকটি দেশেও পর্যায়ক্রমে লকডাউন শিথিল করা হচ্ছে। সঞ্জনা চৌধুরী। এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। গত 24 ঘন্টায় 1034 জন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে আরও 11 জনের। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এই প্রথম একদিনে 1000-এরও বেশি মানুষ শনাক্ত হলো। পরীক্ষা করা হয়েছে 7000-এরও বেশি নমুনা। দেশটিতে প্রতিদিন 10,000 জনের নমুনা পরীক্ষার টার্গেট করা হলেও তা এখনও করা যায়নি। কর্তৃপক্ষের দাওয়া হিসেবে গত 2 মাসে মোট পরীক্ষার সংখ্যা মাত্র
1,30,000। কর্মকর্তারা বলেছেন, নমুনা সংগ্রহ থেকে শুরু করে লোকবলের সমস্যার কারণে পরীক্ষার সংখ্যা বাড়ানো যাচ্ছে না। আর বিশেষজ্ঞদের অনেকে বলছেন যে সংখ্যা না বাড়ানোর কারণে সংক্রমণের সঠিক পরিস্থিতি বোঝা যাচ্ছে না। ঢাকা থেকে কাদির কল্লোল। করোনা ভাইরাসের পরীক্ষা শুরু হওয়ার পর 2 মাসে একটি ল্যাবের জায়গায় এখন 37টি ল্যাবে পরীক্ষা বাড়ানোর বিষয়কে সরকারের পক্ষ থেকে বড় অর্জন হিসেবে তুলে ধরা হচ্ছে। কিন্তু এর এক একটি ল্যাবের উপর নির্ভর করছে কয়েকটি জেলার বা উপজেলার বিশাল সংখ্যক মানুষের পরীক্ষা। দেশের উত্তরে বগুড়ার সিভিল সার্জন গাউসুল আজম বলেছেন, বগুড়ায় মাত্র একটি ল্যাবে নমুনা আসছে 3টি জেলা থেকে, ফলে পরীক্ষায় জট লেগে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। আমাদের এখানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবে আমাদের এখানে 2 শিফটেই কিন্তু আমাদের কাজ হয়। যে সক্ষমতা সেটা হচ্ছে 188। 2টা শিফটে আমাদের কিন্তু 188 করেই হচ্ছে। 2টা শিফটের অতিরিক্ত কিন্তু আর এখানে করা সম্ভব নয়। প্রতিদিনই ব্যাকলগ, কিছু না কিছু ব্যাকলগ বা রিসিডিউয়াল কিছু থেকে যাচ্ছে, কারণ 188টা যেটা 2 শিফট, এই 2 শিফটে বেশি একটাও করা সম্ভব না। তাহলে এটা দ্বারাই বোঝা যাচ্ছে যে এখানে আপনার আর একটা ল্যাব না করা ছাড়া এখানে আর করা সম্ভব হবে না। কারণ এই ল্যাবটার উপর আমার 12টা উপজেলা আসছে, করোনা ডেডিকেট হাসপাতাল আসছে, তাছাড়া জয়পুরহাট আসছে এবং সিরাজগঞ্জ আসছে, যার ফলে 2টা শিফট চালানোর পরও কিন্তু আমি যেটা বললাম ব্যাকলগ থেকেই যাচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকেই ল্যাবের সমস্যা এবং পরীক্ষার বিলম্বের একই রকম চিত্র পাওয়া যায়। আরেকটি জেলায় একজন নারী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, করোনা উপসর্গ থাকায় 1 সপ্তাহ আগে তিনি নমুনা দিয়েছেন, কিন্তু পরীক্ষার রিপোর্টের জন্য বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও তা পাচ্ছেন না। তিনি এখন এই পরিস্থিতিতে কি করবেন সেটাও বুঝতে পারছেন না। আমি বেশ কিছুদিন আগে টেস্ট করিয়েছি, বাট রিপোর্ট পাচ্ছি না, আমাকে ঘোরানো হচ্ছে এখানে ওখানে সেখানে, বাট রিপোর্ট পাচ্ছি না। প্রায় 7 দিন হয়ে গেল, বাট এখনো রিপোর্ট পাইনি। আমার করোনার সিমটম আছে, যে কারণে টেস্ট করতে দিয়েছি, বাট রিপোর্ট পাচ্ছি না। এ যাবৎ সর্বোচ্চ 7,280 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত 24 ঘন্টায়। আর 2 মাসে মোট 1,30,000-এর মতো নমুনা পরীক্ষা করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে এই পরীক্ষার সংখ্যা খুবই নগণ্য। বিশেষজ্ঞদের অনেকে বলেছেন, যেটুকু পরীক্ষা করা হচ্ছে তাতেই সংক্রমণ বেড়েই চলেছে, সেখানে পরীক্ষার সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন। কিন্তু পরীক্ষার সংখ্যা না বাড়িয়ে সংক্রমণের হার একটা পর্যায়ে রাখার কোনো কৌশল আছে কিনা এমন সন্দেহ করছেন বিশেষজ্ঞদের অনেকে। তবে সরকার এমন বক্তব্য মানতে রাজি নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং মিডিয়া সেলের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান খান বলছিলেন, আমরা যেটা করছি সেটা হলো আরটিপিসিআর মেশিনের মাধ্যমে, ল্যাবরেটরিগুলোর মাধ্যমে সঠিক টেস্টটা করার, যে কারণে কিন্তু খুব দ্রুত বাড়ানোটা ডিফিকাল্ট। তারপরেও বলবো যে একটা ল্যাব কাজ করতো, সেখান থেকে কিন্তু এই বিগত 1-1.5 মাসের মধ্যেই দেখছেন যে 37টা পর্যন্ত ল্যাবে উন্নীত করা গেছে এবং টেস্টের সংখ্যাও কিন্তু ধরেন 6,000 প্লাস মাইনাস হয়েছে। আমাদের চেষ্টা আছে যে আপাতত 10,000 পর্যন্ত আমরা দেখি উন্নীত করতে পারি কিনা, এবং 10,000-কে উন্নীত করতে পারলে ইট নেসেসারি হয়তো আরো বৃদ্ধির একটা চেষ্টা সরকারের থাকবে এবং আছে। এবং সরকারের সাথে সাথে কমপ্লিমেন্টারি হিসেবে কিন্তু বেসরকারি উদ্যোগেও কিন্তু সরকার স্বাগত জানাচ্ছে। সেটা হলো ধরেন ইতিমধ্যে কয়েকটা হাসপাতালকে কিন্তু পারমিশন দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক একজন পরিচালক ডাক্তার বেনজির আহমেদ মনে করেন, নমুনা সংগ্রহ থেকে শুরু করে ল্যাবে পরীক্ষা করা পর্যন্ত লোকবলের অভাব এখনো রয়েছে, ল্যাবের সংখ্যাও কম। এসব ঘাটতি পরীক্ষা বাড়ানোর ক্ষেত্রে এখনো মূল সমস্যা হিসেবে রয়েছে। সরকার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে এখন সারা দেশে 600 বুথ তৈরি করে নমুনা সংগ্রহ আরও বাড়ানোর কথা বলছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা মোর্শেদা চৌধুরী বলেছেন, তারা পরিকল্পনা অনুযায়ী বুথ তৈরি করে যাচ্ছেন, কিন্তু বুথের কার্যক্রম চালাতে গিয়ে লজিস্টিক বা অন্য বিষয়গুলোতে সরকারের উপরই তাদের নির্ভর করতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বুথ বানানো কোনো ব্যাপার না, বুথ আমরা তৈরি করেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে লকডাউনের মধ্যে লোক হায়ার করা, স্কিল লোক হায়ার করা এবং ট্রেনিং দেওয়া। পরে আমরা সাথে লজিস্টিক্স আমরা পাচ্ছি সরকারের কাছ থেকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান বলেছেন, তারা লোকবল মেটানোর চেষ্টা করছেন। এখন যদি কোভিড না থাকতো তাহলে কিন্তু তো তীব্রভাবে বোঝা যেত লজিস্টিক্সের ঘাটতি। লজিস্টিক্সের ঘাটতি ছিল আগের থেকে, আমাদের বেশ কয়েকশো পদ কিন্তু শূন্য ছিল। তো এখন আমরা চেষ্টা করছি যে অন্তত আউটসোর্সের মাধ্যমে যদি কয়েকশো নিতে পারি। কর্মরত টেকনিশিয়ান আমাদের 1100। বিশ্লেষকরা বলছেন, পরীক্ষার সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে এই ধীরগতি পরিস্থিতির ক্ষেত্রে কোনোভাবেই সহায়ক হবে না। কাদির কল্লোল। বাংলাদেশের স্বাস্থ্য সেবা নিয়ে নানা রকমের অভিযোগ থাকলেও করোনা ভাইরাসের
বিস্তার লাভের পর থেকে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা যে কতটা নাজুক সেই চিত্রটি বেরিয়ে এসেছে। একদিকে হাসপাতালগুলি যেমন কোভিড-19 রোগীদের ঠিকভাবে সেবা দিতে পারছে না, তেমনি অন্যান্য রোগীরাও চিকিৎসা নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি অভিযোগ উঠেছে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেও। কিন্তু স্বাধীনতার 50 বছর পরেও স্বাস্থ্য খাতের এমন বেহাল দশার কারণ কি? খোঁজ নিয়েছেন ঢাকায় আমাদের সংবাদদাতা সাইদুল ইসলাম। ঢাকার ধানমন্ডির বাসিন্দা সোহানা ইয়াসমিনের মধ্যরাতে পেটে ব্যথা শুরু হওয়ার পর 3টি হাসপাতাল ঘুরেও ভর্তি হতে পারেননি। পরে ডাক্তার বোনের অনুরোধের পরে একটি হাসপাতাল ভর্তি করতে রাজি হয়। প্রচণ্ড বেদনা নিয়েও তাকে অ্যাম্বুলেন্সে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতে হয়েছে। অসুস্থ হওয়ার কারণে আমার গায়ে জ্বর ছিল, এ কারণে আমি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করি। তিনি আমার গায়ে জ্বর থাকার কারণে পরীক্ষা করতে অনাগ্রহ প্রকাশ করেন এবং ওনার প্রেসক্রিপশনে কিছু টেস্ট সাথে কোভিড-19 টেস্ট করার জন্য বলে দেন। তো পরবর্তী দিন যখন মধ্যরাতে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তখন আমার পরিবার আমাকে পার্শ্ববর্তী একটি হসপিটালে নিয়ে যান। কিন্তু সেখানে ডক্টরগণ সবাই কোয়ারেন্টাইনে থাকার কারণে হসপিটাল আমাকে আর অ্যাডমিট করেননি। পরবর্তীতে আমি আমার ডক্টর ওনার হসপিটালে যাই। ওনার সাথে যোগাযোগ করা হলে উনিও একই ভাবে অনাগ্রহ প্রকাশ, তখনও জ্বরটা ছিল। তখন আমার পরিবার দূরবর্তী একটি হসপিটালে নিয়ে যান, যেখানে আমার ছোট বোনও ছিলেন, যিনি নিজেও একজন ডক্টর। সেখানে সবাইকে বুঝিয়ে তারা আমাকে ভর্তি করতে রাজি হন। এরকম ভোগান্তির শিকার তিনি একাই নন। সম্প্রতি মারা যাওয়া একজন অতিরিক্ত সচিবের চিকিৎসক কন্যা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কিডনির সমস্যা নিয়েও একের পর এক হাসপাতাল ঘুরে তার পিতাকে ভর্তি করাতে পারেননি। বিবিসির অনুসন্ধানে চিকিৎসা সেবা পাওয়া নিয়ে রোগীদের ভোগান্তি, ভর্তি নিয়ে হয়রানির নানা অভিযোগ পাওয়া গেছে। জেলা বা উপজেলা শহরে চিকিৎসা সেবার অপ্রতুলতার অভিযোগ পুরনো। এখন ঢাকা বা জেলা শহরগুলোর হাসপাতালগুলোতেও চিকিৎসক, সেবিকা ও টেকনিশিয়ানের অভাব, আইসিইউ ও মেডিকেল সরঞ্জামের অপর্যাপ্ততার নানা চিত্র পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, তাদেরকেও অনেক প্রতিকূলতা এবং সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হচ্ছে। গত কয়েক বছরে দেশজুড়ে গড়ে ওঠা হাজার হাজার বেসরকারি হাসপাতাল, ক্লিনিকের চিকিৎসা সেবা বন্ধ করে রাখার অভিযোগও পাওয়া যাচ্ছে। কিন্তু স্বাধীনতার প্রায় 50 বছর হতে চলল, স্বাস্থ্য খাতের এরকম অবস্থার কারণ কি? চিকিৎসকদের সংগঠন বিএমএর সাবেক সভাপতি ও জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলনের আহ্বায়ক রশিদ ই মাহবুব এজন্য স্বাস্থ্য খাতে দরকারি সংস্কার না হওয়াকে দায়ী করছেন। সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে যে এটা বিবর্তিত হয়েছে, কিন্তু রিফর্ম হয়নি। আমাদের যে এখন চাহিদা জনসংখ্যা, তার জন্য যে রিফর্মটা দরকার, সেই রিফর্ম না করে এটা কিন্তু বিবর্তিত হয়ে আসছে এবং সেই বিবর্তনটা হচ্ছে যার যার মর্জিমা। 2 নম্বর হচ্ছে যেটার অর্থায়নটা নিয়ে একটা সমস্যা। সরকারি অর্থায়ন যেটা দেয় এটা প্রতিনিয়ত কমতে কমতে এখন যেই পর্যায়ে চলে আসছে, এটাতে বেতন ভাতা দিয়ে হয়, আর হয় কতগুলো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা আর যন্ত্রপাতি কেনা। কিন্তু এগুলো কিন্তু যতটা পলিটিক্যাল ফর্মে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়, যন্ত্রপাতি দুর্বৃত্তায়িত ফ্রেমে কিনে, কিন্তু জনগণের চিকিৎসার ফ্রেমটা কি হবে সেটা কিন্তু ঠিক করেন। চলতি বাজেটে বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ রয়েছে জিডিপির মাত্র 0.89%। আগের বছর ছিল মাত্র 0.92%। জাতিসংঘের একটি প্রতিবেদনে গত বছর বলা হয়েছে, জিডিপির বিচারে এশিয়ার দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতে সবচেয়ে কম বরাদ্দ বাংলাদেশে, কিন্তু সেই বরাদ্দ পুরোপুরি ব্যয়িত হয় না। তবে করোনা ভাইরাস পরিস্থিতি সামলাতে সম্প্রতি জরুরি ভিত্তিতে 2000 চিকিৎসক ও 5000 সেবিকা নিয়োগ দেওয়া হয়েছে। আইসিইউ ও হাসপাতাল শয্যা বাড়ানোর কাজও শুরু করা হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু এখনও ঢাকা ও ঢাকার বাইরের সরকারি বেসরকারি চিকিৎসার বেহাল চিত্র খুব একটা পাল্টায়নি। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক আমিনুল ইসলাম বলছেন, এসব সমস্যা তারা সমাধানের চেষ্টা করছেন। মিস্টার ইসলামের টেলিফোন লাইনটি খারাপ ছিল। তিনি বলছিলেন, পুরো বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, সবগুলো চ্যালেঞ্জই তাদের জানা রয়েছে এবং তারা প্রতিদিনই চেষ্টা করছেন কিভাবে সেগুলো অ্যাড্রেস করা যায়। অনেক সমস্যা এর মধ্যেই সমাধান করা হয়েছে। তারা আশা করছেন আগামীতে খুব তাড়াতাড়ি সব সমস্যার সমাধান করতে পারবেন। বাংলাদেশে এখন পর্যন্ত 2টি স্বাস্থ্যনীতি ঘোষণা করা হলো, কখনোই সেগুলোর পুরোপুরি বাস্তবায়ন হয়নি, যার জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দায়ী করছেন বিশ্লেষকরা। স্বাস্থ্য খাতের সংকট সমাধানে তারা বরাদ্দ ও ব্যয় সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোরও পরামর্শ দিচ্ছেন।
সাইদুল ইসলাম। আপনাদের জানিয়ে রাখি, আজ আমাদের রাতের অনুষ্ঠানে করোনা ভাইরাস সংক্রান্ত আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন স্বাস্থ্যতন্ত্রের রোগ বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রওশনারা খানম। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে মাসুদ হাসান খানের কাছে সংক্ষেপে বিশ্বের আরও কিছু খবর। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আংশিকভাবে লকডাউন শিথিলের যে সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিরোধী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বলছেন সরকারের পরিকল্পনা অস্পষ্ট। তিনি বলেন, প্রধানমন্ত্রী একদিকে মানুষজনকে কাজে যাওয়ার পরামর্শ দিয়েছেন, আবার একই সাথে জনপরিবহন এড়িয়ে চলতে বলেছেন। স্কটল্যান্ড এবং ওয়েলসের প্রাদেশিক সরকারগুলো বলছে মানুষকে ঘরে থাকা পরামর্শ প্রত্যাহারের সময় এখনও আসেনি। ইরানের শীর্ষ একজন স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পরামর্শ মানা না হলে কঠোর বিধিনিষেধ ফিরিয়ে আনতে হতে পারে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে নতুন করে সংক্রমণ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন উপস্বাস্থ্যমন্ত্রী আলী রেজা রাইসি। খুজেস্তানে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইরানের সামরিক বাহিনী বলছে, ওমান উপসাগরে এক সামরিক মহড়ার সময় তাদের একটি যুদ্ধজাহাজ দুর্ঘটনাবশত আরেকটি ইরানি নৌযানের উপর ক্ষেপণাস্ত্র ছুড়লে ১৯ জন নাবিক নিহত হয়েছে। হরমুজ প্রণালীর কাছেই ঘটা এই ঘটনায় আরও ১৫ জন আহত হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, মহড়ার সময় একটি সহযোগী জাহাজ একটি লক্ষ্যবস্তুর খুব কাছে চলে এসেছিল এবং ক্ষেপণাস্ত্রের আঘাতে সেটি ডুবে গেছে। আফগানিস্তানের গুপ্তচর সংস্থা বলছে তারা ইসলামিক স্টেট গোষ্ঠীর দক্ষিণ এশিয়া এবং দূরপ্রাচ্য অঞ্চলের নেতা জিয়াউল হককে গ্রেফতার করেছে। বলা হয়, রাজধানী কাবুলে সেনাবাহিনীর এক বিশেষ অপারেশনে আইএসের অন্য আরও ২ জন নেতাসহ জিয়াউল হককে আটক করা হয়। সে শেখ ওমর খোরাসানি নামেও পরিচিত। আফগানিস্তানের তালেবানি প্রধান জঙ্গি গোষ্ঠী, কিন্তু দেশটির কিছু অংশে আইএস সক্রিয় এবং তারা কাবুলে বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে। দক্ষিণ দারফুরে জাতিগত সংঘর্ষের পর সুদান সেখানে ৩০০ সামরিক যান পাঠিয়েছে। এই সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের অধিনায়ক মেজর জেনারেল আব্দুল রহিম হামাদান ডাগালো এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। নেপাল জানিয়েছে তারা ভারতের সঙ্গে সীমান্তে ফাঁড়ির সংখ্যা বাড়াবে এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করবে। হিমালয় অঞ্চলে এক গিরিপথ নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা চলছে। ভারতীয় সংবাদপত্র দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গাওয়ালি সীমান্ত নিয়ে আগের চুক্তি মেনে চলার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। ধন্যবাদ মাসুদ। মার্চের তৃতীয় সপ্তাহ নাগাদ বাংলাদেশে যখন ১৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়, তখন সরকারের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন যে আক্রান্তদের অধিকাংশই ফরিদপুর, মাদারীপুর এবং শিবচরের। পরে জানা যায় যে এই ১৭ জনের মধ্যে ৮ জনই ছিল শিবচরের। এরপর ঢাকার কাছের এই উপজেলাতেই প্রথম লকডাউন জারি করা হয়। ১.৫ মাসেরও বেশি সময় পর এই শিবচরে এখন বাজার ও দোকানপাট সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে। শিবচরে করোনা ভাইরাসের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন আমাদের সংবাদদাতা রাকিব হাসনাত। তিনি এখন সরাসরি যোগ দিচ্ছেন ঢাকা স্টুডিও থেকে। রাকিব, শিবচরের অবস্থা এখন কেমন? সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের অনেকের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি বলছেন যে সরকারিভাবে লকডাউন শিথিলের পর সেখানে এখন সীমিত পরিসরে কাঁচা বাজার, দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছে, যার ফলে প্রশাসন থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও আসলে বাজার এবং দোকানপাটে ভিড় করছে মানুষ। বিশেষ করে ঈদকে সামনে রেখে জামা কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে এবং আপনি জানেন যে এই এলাকার বহু মানুষ বিদেশে থাকে, ফলে ব্যাংকগুলোতে এমনিতেই ভিড় থাকে। এখন একই দৃশ্য দেখা যাচ্ছে, অর্থাৎ ব্যাংকগুলোতে মানুষের ভিড় স্বাভাবিক সময়ের মতোই। এবং সেখানকার গণমাধ্যম কর্মীরা বলছেন যে লকডাউন নিয়ে শুরুর দিকে যে ভীতি বা মানার যে প্রবণতা মানুষের মধ্যে ছিল সেটি এখন আর নেই। তবে শুরুর দিকে যত সংখ্যক ব্যক্তির সংক্রমণের কথা বলা হয়েছিল, এখন সেভাবে না হলেও মাঝে মধ্যে ২-১ জনের সংক্রমণের কথাও উঠে আসছে, অর্থাৎ প্রশাসন থেকে বলা হচ্ছে। সামাজিক দূরত্বর কথা বলা হচ্ছে, সেখানে এটা বাস্তবায়ন করা হচ্ছে কিভাবে? মানে এই পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে কেমন করে? উপজেলা নির্বাহী কর্মকর্তা দাবি করছেন যে শুরুতেই লকডাউনের কারণে তার ভাষায় কমিউনিটি ট্রান্সমিশন ঠেকাতে পেরেছেন। এখন বেশ কয়েকজন আক্রান্ত হলেও তিনি বলছেন যে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত
শনাক্ত হয়েছে 24 জন, অথচ শুরুর দিকে যেটি ছিল সারা দেশে 17 জনের মধ্যে 8 জন। তো লকডাউন শিথিলের পর এখন বিক্রেতাদের মাস্ক পরা, ক্রেতাদের জন্য হ্যান্ড স্যানিটাইজার রাখতে বলা হচ্ছে এবং কাঁচা বাজারগুলোতে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য। এবং উপজেলা চেয়ারম্যান তিনি বলছেন যে কাঁচা বাজার যেটি অর্থাৎ মাছ, তরি তরকারি যেখানে বেচা কেনা হয় সেখানে সকাল থেকে বেলা 11টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে এবং এরপর অন্য দোকানপাট খুলবে এবং চলবে বেলা 4টা পর্যন্ত। আর এর মধ্যে যদি নতুন কারো করোনা উপসর্গ দেখা দেয় তাহলে তাকে কোয়ারেন্টাইনে রাখা হবে এবং তার এলাকা লকডাউন করা হচ্ছে। রাকিব, খুব সংক্ষেপে এই শিবচরে এত মানুষ শুরুর দিকে আক্রান্ত হওয়ার পেছনে কারণ কি ছিল? এর মূল কারণ যেটি বলছেন যে বিদেশে অর্থাৎ বিশেষ করে ইটালি সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে যখন প্রবাসীরা আসা শুরু করে ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ, সেখান থেকেই করোনা সংক্রমণের শুরু হয় তারা সেটি বলছেন। এবং এরপর ইটালি ফেরত একজনের করোনা উপসর্গ প্রকাশের মধ্য দিয়েই মূলত সংক্রমণ সেখানে শুরু হয় এবং পরে তার ধারাবাহিকতায় 19শে মার্চ সেই উপজেলাটি লকডাউন করে দেওয়া হয় এবং সেটি কার্যকরভাবে প্রয়োগ করা গেছে বলেই সেখানকার কর্তৃপক্ষ বলছেন এবং সে কারণেই করোনার বিস্তার ঠেকানো গেছে বলে তারা মনে করছেন। আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা থেকে বলছিলেন রাকিব হাসনাত। ভারতে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে যখন সারা দেশে লকডাউন চলছে, তার মধ্যে একের পর এক রাজ্য শিল্প মালিকদের স্বার্থে শ্রম আইনে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। সবচেয়ে বড় পরিবর্তন এনেছে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। তারা 3 বছরের জন্য সেখানে কার্যত সব শ্রম আইনই মুলতবি করে দিয়েছে। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। গত 4-5 দিনের ভেতর ভারতে মধ্যপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান বা উড়িষ্যার মতো একের পর এক রাজ্য তাদের শ্রম আইনে পরিবর্তন এনে শিল্প মালিকদের নানা সুবিধে করে দিয়েছে। তবে এখানেও সবাইকে ছাপিয়ে গেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। তারা এই লকডাউনের মধ্যেও এমন একটি অর্ডিন্যান্স এনেছে যা সে রাজ্যে শ্রমিকদের প্রায় সব অধিকারই 3 বছরের জন্য স্থগিত করে দিয়েছে। এর ফলে সেখানে মিনিমাম ওয়েজেস বা ন্যূনতম পারিশ্রমিক আইনও বলবৎ হবে না, ছাঁটাইয়ের বিরুদ্ধে কর্মীরা আপিল করতে পারবেন না, এমনকি কলকারখানায় নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিরও কোনো দায় থাকবে না শিল্প মালিকদের। जो श्रमिकों के लिए घड़ियाली आंसू बहा रहे हैं, शायद उनको ये नहीं पता कि हमने नए निवेश के रास्ते को खोलते वक्त श्रमिकों के हितों को ध्यान में रखा है। उत्तर प्रदेशের শ্রমমন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য বলছেন, যারা শ্রমিকদের জন্য কুমিরের কান্না কাঁদছেন তাদের বোধহয় এটা জানা নেই যে রাজ্যের শ্রমিকদের কল্যাণে নতুন লগ্নি টানতেই আমরা এই পদক্ষেপ নিয়েছি, যাতে আরো বেশি সংখ্যায় মানুষ রোজগার পান, বন্ধ হয়ে যাওয়া পুরনো কলকারখানা আবার খোলে এবং উত্তরপ্রদেশের মানুষকে রুটি রুজির সন্ধানে অন্য রাজ্যে যেতে না হয়, সেজন্যই আমরা এই অর্ডিন্যান্স এনেছি। অনুরূপভাবে আরেকটি বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশেও আগামী 3 বছর মালিকদের ইচ্ছে মতো নিয়োগ ও ছাঁটাইয়ের স্বাধীনতা দেওয়া হয়েছে। বলা হয়েছে শ্রম দপ্তর এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না। ত্রিপুরাতে সরকার দৈনিক সর্বোচ্চ কাজের মেয়াদ 12 ঘন্টা করারও প্রস্তাব এনেছে। দেশের সবগুলো ট্রেড ইউনিয়ন এই সব পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে। এমনকি আরএসএস এর শ্রমিক শাখা পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছে এই ধরনের জঙ্গল রাজ মেনে নেওয়া সম্ভব নয়। কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীও এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন। उद्योग को पुनः स्थापित करना चाहिए क्योंकि वो हमारे विकास की रीढ़ है, पर उसकी कीमत गरीब मजदूर को नहीं चुकानी चाहिए। उत्तर प्रदेश सरकार ने जो संशोधन करके উত্তর প্রদেশে কংগ্রেসের পরিষদীয় দলনেতা অনুরাধা মিশ্রর কথায়, হ্যাঁ, শিল্প অবশ্যই পুনঃস্থাপিত করতে হবে, কিন্তু সেটা কিছুতেই গরিব মজদুরদের রক্তের বিনিময়ে হতে পারে না। করোনা ভাইরাস মহামারীতে সবচেয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আমাদের এই শ্রমিকরা। এখন উত্তরপ্রদেশ সরকার কি মরার ওপর খাঁড়ার ঘা দিতে চাইছে? তাদের সব অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, কাজের সময়, সুরক্ষা, কিছুরই বালাই নেই। मजदूरों को उनके अधिकार से वंचित किया गया है, न उनकी समय सीमा, न उनकी सुरक्षा। কোভিড-19 বিপর্যয় শুরু হওয়ার অনেক আগে থেকেই ভারতের শিল্পমহল কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। এখন সেই সংকট আরো গভীর হয়েছে। ফলে দেশের বাণিজ্য ও শিল্প জগতের দিকপালরা কিন্তু এইসব পরিবর্তনকে স্বাগত জানাচ্ছেন। তারা যুক্তি দিচ্ছেন, শ্রম আইনের পরিবর্তনের ফলে দেশের শিল্প জগৎ একটা লাইফলাইন পেলেও পেতে পারে। দেশের শীর্ষ বণিক সংগঠন সিআইআই এর সাবেক চেয়ার প্রদীপ ভার্গব। I run an enterprise. If my business goes down, I reduce my orders on suppliers. There is no law which says keep the supplier order the same whether the business goes up or down. মিস্টার ভার্গব যুক্তি দিচ্ছেন, আমার ব্যবসায় ভাটা পড়লে আমি সাপ্লায়ারদের কাছ থেকে অর্ডার কমিয়ে দিতে পারি, ব্যবসায় সুদিন এলে ব্যাংক থেকে বাড়তি লোন চাইতে পারি। এমন কোনো আইন নেই যেটা বলে
ব্যবসায় ভালো মন্দ যাই হোক, তোমাকে একই অর্ডার দিয়ে যেতে হবে, একই পরিমাণ ঋণ নিয়ে যেতে হবে। শুধু এই নিয়োগের ক্ষেত্রে এসে বলা হচ্ছে ব্যবসার অবস্থা যাই হোক, তোমার কর্মী কমানো চলবে না। তো এই বিচিত্র আইন তো পাল্টানোই দরকার, তাই না? শিল্প আগে বাঁচলে তবে না শ্রমিকদের বাঁচার প্রশ্ন আসে। ক্ষমতাসীন বিজেপিও যুক্তি দিচ্ছে মহামারীর পর ভারতকে একটি সফল ম্যানুফ্যাকচারিং হাব বা উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে শ্রম আইনে এই ধরনের সংস্কার অপরিহার্য। তবে শ্রমিক নেতারা মনে করছেন রাতারাতি ভারতকে কখনোই চীনের মতো ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করা সম্ভব নয়, আর সে চেষ্টা করতে গেলে দেশের গরিব মজদুরদেরই তার মূল্য চোকাতে হবে। শুভজ্যোতি ঘোষ, দিল্লি থেকে। ফেসবুকে আজ যেসব বিষয়ে আলোচনা হচ্ছে এখন সে কথা জানাচ্ছেন আফরোজা নীলা। ধন্যবাদ মিজান। সামাজিক মাধ্যমের আলোচিত খবরগুলো নিয়ে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, সঙ্গে আছেন আমি ফয়সাল তিতুমির। নীলা, চট্টগ্রামের একটি খবর নিয়ে ফেসবুকে কিন্তু বেশ আলোচনা দেখা যাচ্ছে। চট্টগ্রামের পটিয়া উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত এক স্বাস্থ্যকর্মী ও তার পরিবারের সদস্যদের প্রতিবেশীরা পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে পটিয়া পৌরসভার একটি এলাকায় এই ঘটনা ঘটেছে। খবরে বলা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে হুমকির বিষয়টি জানিয়েছেন ওই স্বাস্থ্যকর্মী। তিতুমির, মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে দেশের স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স সহ এই ভাইরাসে আক্রান্ত রোগীদের অমানবিক অবস্থার মধ্যেই পড়তে হচ্ছে। এই নিয়ে নানা মন্তব্য আছে ফেসবুকে। নীলয় নীল লিখেছেন, এরকম হুমকি দেওয়া কিছু মানুষকে ধরে একটি ছবি নিয়ে কিন্তু সামাজিক মাধ্যমে অনেকেই আলোচনা করছেন। হাসান মাহমুদের তোলা ছবি প্রথম আলোর ফেসবুক পাতায় প্রকাশের পর এই নিয়ে অনেকেই আলোচনা করছেন। ছবিটিতে দেখা যাচ্ছে এক বয়স্ক নারী একটি দোকানের সামনে দাঁড় করিয়ে রাখা পোশাক পরা পুতুলের কাছে সাহায্য চাইছেন। নীলা, এই ছবিটির ক্যাপশনে বলা হচ্ছে পাবনা সদরের ফৈজুন খাতুন ব্যাংকে এসেছিলেন বয়স্ক ভাতা তুলতে। মেয়াদ পূর্ণ না হওয়ায় টাকা পাননি তিনি, কিন্তু তার ঘরে নেই খাবার, তাই তিনি মার্কেটে ঢুকে সাহায্যের আবেদন করতে থাকেন। 10ই মের তোলা এই ছবিটি। এ নিয়ে নানান রকম মন্তব্য আসছে, যেরকম রবিউল কাউসার নামের একজন লিখেছেন, ঈদে শপিং না করে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো উচিত। জীবন থাকলে জীবনের অনেক ঈদ পাওয়া যাবে। মোহাম্মদ হাফিজুর রহমান লিখেছেন, বয়স্ক ভাতার মেয়াদ পূর্ণ হয়নি, এটা না হয় মেনে নেওয়া গেল, কিন্তু এই দুঃসময়ে সরকার যে 1000 কোটি টাকা প্রণোদনা ঘোষণা করলো, সেই টাকার বন্টন কি ঠিক মতো হয়েছে কিংবা হচ্ছে? যদি হতো তাহলে মনে হয় না তার মতো এক বৃদ্ধাকে বয়স্ক ভাতা তুলতে এসে সাহায্যের জন্য হাত পাততে হতো। মেরাজুল ইসলাম লিখেছেন, ছবিটির কারণে এখন এই মা সাহায্য পাবে। সাংবাদিকের কাজ সমাজের ভুলে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অন্যদিকে করোনা পরিস্থিতির মধ্যে ভার্চুয়াল বিচার ব্যবস্থায় প্রবেশ করল বাংলাদেশ। এই খবরটি নিয়েও আজ আলোচনা আছে। বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে যে ভার্চুয়াল ব্যবস্থায় আসামিকে জেলখানায় রেখে, আইনজীবীকে বাসায় রেখে আর সাক্ষীকে অন্য জায়গায় রেখে ভিডিও কনফারেন্সিং এবং অন্যান্য ডিজিটাল পদ্ধতিতে বিচার কাজ করা সম্ভব হবে। এ নিয়ে বিমল দেব কান্তি লিখেছেন, আইনজীবীদের ট্রেনিং দিতে হবে বিনা খরচায়। নাম প্রকাশে অনিচ্ছুক, মানে তিনি নাম প্রকাশ করতে চান না, তিনি লিখেছেন, ডায়নামিক জেনারেশন হয়েও অনলাইন ক্লাস করতে নাকানি চুবানি খাচ্ছি, আর ওনারা তো অনেক সিনিয়র মানুষ, বিষয়টি মোটেও সহজ হবে না। এদিকে ন্যাশনাল ব্যাংকের 80 লাখ টাকা খোয়া যাওয়ার খবরটি নিয়েও কিন্তু সামাজিক মাধ্যমে বেশ আলোচনা আছে। প্রথম সারির কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যাচ্ছে যে রাজধানীতে ন্যাশনাল ব্যাংকের একটি বস্তায় থাকা 80 লাখ টাকা রোববার খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোতোয়ালি থানার পুলিশ এই ঘটনায় ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তা, একজন গাড়ি চালক ও 2 জন নিরাপত্তা কর্মীকে আটক করেছে। পুলিশ বলছে ঘটনাটি রহস্যজনক। আটক 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে আহমেদ শরীফ লিখেছেন, ইটস রিয়েলি শকিং নিউজ। তিনি বেশ অবাক হয়েছেন এই ঘটনায়। রহমান আমিনুলের মন্তব্য, পৃথিবীটা উপরওয়ালা তৈরি এক বিস্ময়কর রঙ্গমঞ্চ। এখানে যে যেরকম অভিনয় করবে সৃষ্টিকর্তা তাকে ঠিক সেরকম পুরস্কার দেবেন। তামজিদ জাফর লিখেছেন, জিজ্ঞাসাবাদ নিরপেক্ষভাবে করা হোক এবং কঠিনভাবে জিজ্ঞাসা করা হোক, যাতে সত্য কি মিথ্যা সব বেরিয়ে আসে। তো এই ছিল সামাজিক মাধ্যমের খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।
ধন্যবাদ নীলা। সঙ্গে ছিলেন ফয়সাল তিতুমির। শেষ করার আগে সংবাদ শিরোনাম। ইউরোপের বিভিন্ন দেশে শিথিল করা হচ্ছে লকডাউনের বিধিনিষেধ, আর বাংলাদেশে এই প্রথম একদিনে 1000-এরও বেশি কোভিড-19 রোগী শনাক্ত। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে। আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি। ভালো থাকবেন।